নমস্কার। গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন দ্বারা 26 জন ভারতীয় পর্যটককে ধর্ম বিচার করে খুন করা হয়েছিল এবং সেটা পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন দ্বারা সংগঠিত হয়েছিল সেটা নিশ্চিত করে বলা যায়। সেই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে 1947 সাল এবং তার তৎপরবর্তী যে ভারতে যে জঙ্গিহানা হয়েছিল পাকিস্তান সীমান্তে, এবং এই সবগুলি জঙ্গিহানায় সংগঠিত হয়েছিল পাকিস্তান সরকার এবং পাকিস্তান আর্মির সরাসরি মদতপুষ্ট হয়ে সেগুলি সংগঠিত হয়েছিল, সেটা নিশ্চিত। তো এই যে জঙ্গিহানা, এর প্রত্যুত্তরে ভারত একটা প্রত্যাঘাতের রাস্তা নিয়েছিল। গত 7 মে যে মিলিটারি অপারেশন পাকিস্তানের বিরুদ্ধে করেছিল, অপারেশন সিন্দুর, 7 মে রাত 1:03 থেকে 1:30 পর্যন্ত 70-75টা যুদ্ধবিমান নিয়ে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠন যে তাদের যে আকরা সেখানে আঘাত এনেছিল এবং লস্করি তৈবার যে জঙ্গি সংগঠনের যে হেডকোয়ার্টার যেখানে আছে সেটা ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছিল। এবং যেটা নিউজে এসছে যে লস্করি তৈবার জঙ্গি সংগঠনের যে আজাহার মাসুদ, ওর অনেক আত্মীয় এবং সহযোগী এতে নিহত হয়েছে। তো ভারতের এই যে প্রত্যাঘাত, সেটা বিশ্ববাসী কী দৃষ্টিতে দেখছেন এবং ভারতের যে নিকট প্রতিবেশী বাংলাদেশের কী অবস্থান, বাংলাদেশের অবস্থান যদি আমরা দেখি সেটা এক কথায় বলতে গেলে ন্যক্কারজনক। এখন বাংলাদেশে যে অবস্থা চলছে সেটা 71 পূর্ববর্তী যে বাংলাদেশ ছিল, অর্থাৎ পাকিস্তানের আন্ডারে যখন বাংলাদেশ ছিল সেই যে পরিস্থিতি, এখন সেই পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে। কেননা যে বাংলাদেশে জন্ম হয়েছে ভারতের গর্ভ থেকে, এবং বলা যায় যে ভারত হচ্ছে বাংলাদেশের সৃষ্টিকর্তা, সেই ভারতের বিরুদ্ধে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের যে জনগণের একাংশ যে বিষোদ্গার ভারতের বিরুদ্ধে এবং পাকিস্তানের পক্ষে তাদের যে বিভিন্ন বক্তব্য, সেটা এক কথায় ন্যক্কারজনক। এটা ভাবতে হবে যে বর্তমান বাংলাদেশ ভারত ছাড়া কিছুতেই চলতে পারবে না। কেননা বাংলাদেশের সঙ্গে ভারতের প্রায় 2200 কিলোমিটার স্থল বর্ডার আছে। অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে এক্সপোর্ট ইম্পোর্ট যে বাণিজ্য যে স্থল বন্দরের মাধ্যমে হয়ে থাকে, যেখান থেকে ভারতও লাভবান হয়, বাংলাদেশও লাভবান হয়। যদিও বাংলাদেশের যে লাভ সেটাই বেশি, সেটা ভারত সরকার সম্প্রতি যে ট্রান্সশিপমেন্ট যে ফ্যাসিলিটি ছিল বাংলাদেশকে দেওয়া হয়েছিল, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ স্থলপথে কোনো রকমের বাংলাদেশি পণ্য ভারতে ঢুকতে পারবে না। ভারতে ঢুকতে পারবে একমাত্র 2টি জলবন্দর দিয়ে, একটা হচ্ছে কলকাতার হলদিয়া বন্দর, একটা হচ্ছে মুম্বাই বন্দর। এই 2টি বন্দর দিয়ে বাংলাদেশের মাল এক্সপোর্ট ইম্পোর্ট করা যাবে। এতে বাংলাদেশের সমূহ ক্ষতির সম্ভাবনা, শুধু সম্ভাবনা বললে ভুল হবে, ক্ষতি হবেই বাংলাদেশের। এবং সেটা আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে উদীয়মান সম্ভাবনাময় যে বস্ত্রশিল্প,
যেটা নেপাল, ভুটান, মিয়ানমার, শ্রীলঙ্কা এইসব কান্ট্রিগুলিতে ভারতের স্থলবন্দর দিয়ে প্রবেশ করে এবং ওইসব কান্ট্রিতে সেগুলি বাংলাদেশ সরকার এক্সপোর্ট করে, সেটা এখন বন্ধ হয়ে যাচ্ছে। তো এতে বাংলাদেশের যে কলকারখানাগুলি প্রায় বন্ধের মুখে পড়েছে এবং ভারত থেকে যে পণ্য বাংলাদেশে যেত, বিশেষ করে তুলো এবং বিভিন্ন কাঁচামাল, সেই কাঁচামালও বাংলাদেশে এখন ভারত সরকার রপ্তানি বন্ধ করে দিয়েছে, যার ফলে বাংলাদেশে একটা চরম হাহাকার সৃষ্টি হয়েছে, যেটা এক শ্রেণীর জনগণ এবং অন্ধ ধৃতরাষ্ট্রের মতো যে সরকার, মোহাম্মদ ইউনূসের সরকার, এখনও বুঝতে পারছে না যে বাংলাদেশে কী পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে চলছে বাংলাদেশ। এবং বাংলাদেশে যে জিনিসপত্রের দাম, বিশেষ করে ভোগ্যপণ্য, সেটা ৩-৪ গুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেটা বাড়ছে এবং সেটা বাড়বে, সেটা কেউ আটকাতে পারবে না। সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণের একাংশের যে বিভিন্ন বক্তব্য এবং বাংলাদেশের যে মিডিয়া, তার যে বিভিন্ন প্রতিবেদন, যেগুলি ভারত সরকারের নজরে এসেছে এবং ভারত সরকার যার ফলে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়েছে। আমাদের মনে রাখতে হবে যে পেহেলগাম জঙ্গি হানার পরে অপারেশন সিন্দুর ইনিশিয়েট করার আগে ভারত সরকার পাকিস্তানের সঙ্গে সিন্ধু যে জল বন্টন চুক্তি হয়েছিল সেটা বাতিল করে দিয়েছে, যার ফলে কি দেখা গেছে যে পাকিস্তানে এখন প্রায় দুর্ভিক্ষের সম্মুখীন হতে চলেছে পাকিস্তানের যে শস্য উৎপাদন, সেটা দারুণভাবে ব্যাহত হচ্ছে। পাকিস্তানের যে ক্ষেত খামারগুলি আছে সেগুলি শুকিয়ে খাকা করছে। সুতরাং এই যে ভারতের যে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান, বিশেষ করে পাকিস্তান বাংলাদেশ একসময় যে অখণ্ড ভারতবর্ষ ছিল, তাদেরই তো ভাই, তাদেরই সন্তান, তাদের ব্রিটিশদের যে ডিভাইড অ্যান্ড রুল পলিসির ফলেই এসব ভারত বিভাজন হয়েছে, সেটা আমরা সবাই জানি। কিন্তু এই ধরনের যে বৈরী মনোভাব ভারতের প্রতি বিশেষ করে, সেটা তাদের নিজেদেরই ক্ষতি ডেকে আনছে এবং সেটা তারা এখনও বুঝতে পারছে না। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকারের চতুর্দিকে এখন সমূহ বিপদ। একদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, অন্যদিকে জিনিসপত্রের আকাশছোঁয়া দাম, একটা চরম নৈরাজ্যের পথে বাংলাদেশ চলছে এখন। এবং এই নৈরাজ্য কোথায় গিয়ে দাঁড়াবে, কোথায় গিয়ে শেষ হবে, সেটা কেউই বলতে পারছে না। বাংলাদেশের যে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এখনও পর্যন্ত সেরকম কোনো বৃহৎ আন্দোলন সংগঠিত করতে পারেনি বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, বা তাদেরকে এখনও বলতে পারেননি যে কবে নাগাদ নির্বাচন ঘোষণা করবে, নির্বাচন তারা সংগঠিত করবে, এবং সেটার কোনো লক্ষণ এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। কেননা মোহাম্মদ ইউনূস অনবরত কালক্ষেপ করছেন এবং তার যে উপদেষ্টা, যে ক্যাবিনেট, দীর্ঘকাল বাংলাদেশের ক্ষমতায় থাকতে চাইছে, ক্ষমতার লোভ সামলাতে পারছে না। ফলস্বরূপ এই যে বাংলাদেশের যে করুণ পরিণতি, সেটা কোথায় গিয়ে শেষ হবে সেটা কেউই বলতে পারছে না। এবং আমাদের দুঃখ হচ্ছে যে বাংলাদেশের যে বুদ্ধিজীবী সমাজ এবং বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের আম জনতা ক্রমাগত ভারতের বিরুদ্ধে যে অপপ্রচার, সেই অপপ্রচার ফলে তাদের নিজেদের যে বিশাল ক্ষতি সাধন হচ্ছে, সেটা তারা এখনও উপলব্ধি করতে পারছে না। এবং সেটা মনে রাখা দরকার যে ভারত পৃথিবীর বৃহৎ চতুর্থ শক্তি এবং ভারতের বিরুদ্ধে
কোনো ধরনের মন্তব্য করা, কোনো ধরনের অ্যাক্টিভিটি করা, সেটা যে নিজেদেরই ক্ষতি সাধন করবে তারা কিছুতেই বুঝতে পারছে না। কিছুদিন আগে বাংলাদেশের যিনি সেনাপ্রধান আছেন ওয়াকারুজ্জামান, তিনি খুব সুন্দর কথা বলেছেন যে আমরা ভালো প্রতিবেশীর সঙ্গে খুব খারাপ আচরণ করছি, যেটা আমাদের খুব ক্ষতি হচ্ছে। এবং উনি সব পলিটিক্যাল পার্টি এবং বিশেষ করে সব বাংলাদেশের যে আমজনতা তাদেরকে সতর্ক করে দিয়েছেন যে এই ধরনের যদি কার্যকলাপ চলতে থাকে, বিভাজন, বাংলাদেশে যে বিভিন্ন বিভাজন, হানাহানি, রাজনৈতিক দলগুলির মধ্যে কাদা ছোড়াছড়ি এইভাবে যদি চলতে থাকে, তাহলে বাংলাদেশের অবস্থা খুব শোচনীয় পর্যায়ে পৌঁছবে। তখন আর সেখান থেকে উত্তরণের কোনো সম্ভাবনাই থাকবে না। সুতরাং এটা ভাবতে হবে আজকের দিনে দাঁড়িয়ে যে বাংলাদেশের যে আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা, সেটা থেকে বেরিয়ে আসতে গেলে বর্তমান যে বাংলাদেশের যে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, আওয়ামী লীগের হাত ধরতে হবে এবং আওয়ামী লীগকে সঙ্গে নিয়েই সেই গণতান্ত্রিক আন্দোলন, নির্বাচনের জন্য আন্দোলন, গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃস্থাপনের জন্য আন্দোলন, সেগুলি সংগঠিত করতে হবে। কেননা এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, জামাত এবং বিএনপির মধ্যে দূরত্ব ক্রমশ বেড়ে যাচ্ছে এবং মোহাম্মদ ইউনূসও চাইছে যে ছাত্রদের দ্বারা যে গঠিত যে নূতন রাজনৈতিক দল এনসিপি, সেটাকে অগ্রাধিকার দিতে। এবং যদি এই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যদি বাংলাদেশের নির্বাচন সংগঠিত হয়, তাহলে সেই নির্বাচনের যে নিরপেক্ষতা 100% থাকবে না, সেটা বলা যায়। এবং বিএনপি সেটা উপলব্ধি করতে হবে যে আওয়ামী লীগ ছাড়া যে গণতান্ত্রিক আন্দোলন, হয়তো একটা সময়ে বিএনপি আওয়ামী লীগের মধ্যে অহিনকুল সম্পর্ক ছিল, সেগুলি ভুলে গিয়ে বিএনপির উচিত হবে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক আন্দোলন সংগঠিত করে বাংলাদেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। নতুবা বাংলাদেশবাসীর কপালে অনেক দুঃখ যন্ত্রণা আছে, সেটা নিশ্চয় করে বলা যায়। নমস্কার।